সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। আজকে আমরা দ্বাদশ শ্রেণীর ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা দ্বিতীয় পত্রের চতুর্থ অধ্যায়ের সংগঠন বা অর্গানাইজেশন অধ্যায় নিয়ে আলোচনা করব। আজকের আলোচ্য বিষয়ের মধ্যে রয়েছে সংগঠন বলতে কি বোঝায়, সংগঠনের বৈশিষ্ট্য, সংগঠনের নীতিমালা এবং সংগঠনের গুরুত্ব। চলো মূল আলোচনায় যাওয়া যাক। প্রথমে আসো, সংগঠন বলতে কি বোঝায়। সংগঠন সাধারণ অর্থে সংগঠন বলতে কিছু সংখ্যক ব্যক্তি একত্রিত হয়ে কোনো উদ্দেশ্য অর্জনের জন্য দলবদ্ধ হয়ে কাজ করাকে বোঝায়। কিন্তু ব্যবস্থাপনার ভাষায় সংগঠন ব্যাপক অর্থে ব্যবহৃত হয়। প্রতিষ্ঠানের কার্য বিভাজন, দায়িত্ব, কর্তৃত্ব নিরূপণ ও অর্পণ এবং প্রত্যেক কাজ বা বিভাগের মধ্যকার পারস্পরিক সম্পর্ক নির্ধারণের কাজকেই মূলত সংগঠন বা সংগঠিতকরণ বলে। ইংরেজিতে বলা হয় অর্গানাইজেশন। তাহলে প্রতিষ্ঠানের কাজগুলোকে বিভিন্ন বিভাগে বিভাজন করা, বিভিন্ন পর্যায়ে যে সমস্ত ব্যক্তিবর্গ রয়েছে তাদের মধ্যে দায়িত্ব এবং কর্তব্য বন্টন করা, দায়িত্ব এবং কর্তব্য প্রথমে নির্ধারণ করা এবং তারপরে দায়িত্ব এবং কর্তব্যগুলো বন্টন করা এবং প্রত্যেক কাজ বা বিভাগের মধ্যকার পারস্পরিক সম্পর্ক নির্ধারণের যে কাজটা, সেটাই হচ্ছে সংগঠিতকরণ। তাহলে সোজা কথায় সংগঠনের মধ্যে চারটি বিষয় রয়েছে। সংগঠনের মধ্যে চারটি বিষয় রয়েছে। একটি হচ্ছে প্রতিষ্ঠানের কাজগুলোকে বিভিন্ন বিভাগে বিভক্ত করা, প্রতিষ্ঠানের বিভিন্ন পর্যায়ে যে সমস্ত ব্যক্তিবর্গ রয়েছে তাদের মধ্যে দায়িত্ব এবং কর্তব্য বন্টন করা এবং পারস্পরিক সম্পর্ক নির্ধারণ করার যে ব্যবস্থা, সেটাই হচ্ছে সংগঠন। তাহলে সংগঠন বলতে মূলত তিনটি বিষয়কে বোঝায়। সেটা হচ্ছে প্রতিষ্ঠানে বিভিন্ন ব্যক্তি বা ব্যক্তিবর্গের মধ্যে দায়িত্ব এবং কর্তব্য নির্ধারণ করা, দায়িত্ব এবং কর্তব্য বন্টন করা এবং পারস্পরিক সম্পর্ক নির্ধারণ করার যে সামগ্রিক প্রক্রিয়া, সেটাকেই মূলত সংগঠন নামে অভিহিত করা হয়। তাহলে সংগঠনের ধারণা আমরা স্পষ্ট করে জানলাম। এখন আসো সংগঠন প্রক্রিয়ার বিভিন্ন পদক্ষেপ, কি কি পদক্ষেপ আমরা সংগঠনের মধ্যে আমরা নিতে পারি, সেগুলো আমরা এখন আলোচনা করছি। সংগঠন প্রক্রিয়ার পদক্ষেপ প্রথমে হলো কার্য বিভাজন বা বিভাগীয়করণ। কার্য বিভাজন সংগঠন প্রক্রিয়ার প্রথম পদক্ষেপ হচ্ছে প্রতিষ্ঠানের কাজগুলোকে বিভিন্ন বিভাগে বিভক্ত করা। অর্থাৎ প্রতিষ্ঠানে যত ধরনের কাজ আছে, কাজগুলোকে বিভিন্ন বিভাগে বিভক্ত করে প্রত্যেক বিভাগের জন্য আলাদা আলাদা লোক নিয়োগ করা এবং দায়িত্ব এবং কর্তব্যগুলো নির্ধারণ করা। তাহলে দেখা যাচ্ছে যে সংগঠন কার্য সম্পন্ন করতে গেলে কতগুলো ধারাবাহিক প্রক্রিয়া অবলম্বন করতে হয়। এই প্রক্রিয়ার মধ্যে প্রথমত সেটা হচ্ছে প্রতিষ্ঠানের বিভিন্ন বিভাগের কাজগুলো তাদের প্রকৃতি অনুযায়ী নির্ধারণ করা। একটা প্রতিষ্ঠানে বিভিন্ন ধরনের কাজ হয়, সেই কাজগুলোকে তাদের প্রকৃতি অনুযায়ী নির্ধারণ করাই হচ্ছে সংগঠন প্রক্রিয়ার প্রথম ধাপ। তাহলে বোঝা গেল যে কাজগুলো তাদের প্রকৃতি অনুযায়ী বিভিন্ন বিভাগে বিভক্ত করতে হবে। সংগঠন প্রক্রিয়ার দ্বিতীয় পদক্ষেপ হলো দায়িত্ব এবং কর্তৃত্ব সংজ্ঞায়িতকরণ বা নির্ধারণ। প্রতিষ্ঠানের বিভিন্ন পর্যায়ে যে সমস্ত ব্যক্তিবর্গ জড়িত রয়েছে তাদের প্রত্যেকের দায়িত্ব এবং কর্তব্য সংজ্ঞায়িত করতে হবে বা নির্ধারণ করতে হবে। কে কি দায়িত্ব পালন করবে
কার কাজ কোনটি এবং কার কর্তৃত্ব কতটুকু রয়েছে সেই বিষয়গুলো এখানে পরিপূর্ণভাবে নির্ধারণ করতে হবে। শোনা যাচ্ছে ঠিক মতো মর্তুজা? শোনা যাচ্ছে? শোনা যাচ্ছে মর্তুজা? ইয়েস স্যার, শোনা যাচ্ছে স্যার, শোনা যাচ্ছে। ওকে, থ্যাংক ইউ। তাহলে দেখা যাচ্ছে যে প্রতিষ্ঠানের দায়িত্ব এবং কর্তব্যগুলো সংজ্ঞায়িত করতে হবে। সংজ্ঞায়িত শব্দের অর্থ হলো নির্ধারণ করা, যে কার কি দায়িত্ব এবং কর্তব্য সেটা নির্ধারণ করতে হবে এবং সেই দায়িত্ব এবং কর্তব্যের সঙ্গে সঙ্গতি রেখে কর্তৃত্ব প্রদান করতে হবে। আমরা জানি যে দায়িত্ব যেমন প্রদান করতে হয় তেমনি দায়িত্ব বাস্তবায়ন করার জন্য কর্তৃত্ব প্রদান করতে হবে, কর্তৃত্ব বা ক্ষমতা দিতে হবে। ক্ষমতা যদি না দেওয়া হয় তাহলে সেই দায়িত্ব সম্পাদন করতে পারবে না। উদাহরণস্বরূপ আমরা বলতে পারি যে পুলিশ অফিসার যারা আছে তারা যে ক্রিমিনাল গুলো অনেক সময় ধরে এবং তাদেরকে এই ব্যাপারে প্রয়োজনীয় কর্তৃত্ব বা ক্ষমতা দেওয়া আছে, কাউকে অ্যারেস্ট করা বা কারো বিরুদ্ধে চার্জশিট গঠন করা, অপরাধমূলক কাজের জন্য তাদের পিছনে ধাওয়া করা, এই সমস্ত ব্যাপারে তাদেরকে কর্তৃত্ব দেওয়া আছে, যার কারণে তারা এই দায়িত্বগুলো পালন করতে সক্ষম হয়। এজন্য দেখা যাবে যে সংগঠন প্রক্রিয়ার দ্বিতীয় পদক্ষেপ হলো দায়িত্ব এবং কর্তব্য সংজ্ঞায়িত করার পর দায়িত্ব এবং কর্তব্যের সঙ্গে সঙ্গে তাকে প্রয়োজনীয় কর্তৃত্ব বা ক্ষমতা প্রদান করতে হবে। তৃতীয় পদক্ষেপ হচ্ছে দায়িত্ব এবং কর্তৃত্ব অর্পণ করা। দায়িত্ব এবং কর্তৃত্ব সংজ্ঞায়িত বা নির্ধারণ করার পর নির্দিষ্ট ব্যক্তিদেরকে তাদের দায়িত্ব অর্পণ করতে হবে, যে তোমার এই দায়িত্ব তোমাকে দিয়ে দিলাম, তুমি এই দায়িত্বটা সঠিকভাবে পালন করবে। তাহলে দায়িত্ব নির্ধারণ করার পর দায়িত্বটা অর্পণ করতে হবে এবং দায়িত্ব অর্পণের সঙ্গে সঙ্গে কর্তৃত্ব প্রদান করতে হবে। এখানে লক্ষ্য রাখতে হবে এই যে দায়িত্বের সঙ্গে যেন কর্তৃত্বের মিল থাকে, সামঞ্জস্য থাকে। একজন লোককে যতটুকু দায়িত্ব দেওয়া হলো ততটুকু দায়িত্ব পালন করার জন্য তাকে সেই পরিমাণ কর্তৃত্ব দিতে হবে। সেই পরিমাণ কর্তৃত্ব যদি না দেওয়া হয় তাহলে সেই দায়িত্বটা বাস্তবায়ন করতে পারবে না। আবার কর্তৃত্ব যদি অনেক বেশি দিয়ে দেওয়া হয়, ক্ষমতা যদি বেশি দিয়ে দেওয়া হয়, তাহলে আবার অনেক সময় ক্ষমতার অপব্যবহার করবে। এই জন্য দায়িত্বের সঙ্গে মিল রেখে কর্তৃত্ব বা ক্ষমতা অর্পণ করতে হবে। এরপরে হচ্ছে সংগঠন প্রক্রিয়ার পরবর্তী পদক্ষেপ হচ্ছে পারস্পরিক সম্পর্ক স্থাপন করা। একটা সংগঠন প্রক্রিয়ার উপরের স্তর থেকে নিচের স্তর পর্যন্ত যে সমস্ত অফিসাররা কাজ করে, যে সমস্ত ব্যক্তিবর্গরা কাজ করে, তারা তো একে অপরের কাছে তাদের কাজের জন্য জবাবদিহি করতে হয়। প্রত্যেকটি কাজ তার ঊর্ধ্বতন বসের নিকট জবাবদিহি করতে হয়। তাহলে এই ক্ষেত্রে সম্পর্কটা এরকম ভাবে নির্ধারণ করতে হবে যে কে কার কাছে জবাবদিহি করবে, কে কার অধীনে কাজ করবে, কে কার বস হবে। এটাই হচ্ছে পারস্পরিক সম্পর্ক নির্ধারণ। উদাহরণস্বরূপ যদি আমরা বলি, প্রতিষ্ঠানের শীর্ষ পর্যায়ে অবস্থান করে চেয়ারম্যান, তারপরে থাকে হলো ম্যানেজিং ডিরেক্টর এমডি, তারপরে থাকে হলো তোমার জেনারেল ম্যানেজার, এরপরে থাকে হলো ডেপুটি ম্যানেজার বা উপব্যবস্থাপক, এরপরে থাকে ব্যবস্থাপক, এরপরে থাকে অফিসাররা। এভাবে প্রত্যেকটি স্তরে একজন আরেকজনের কাছে দায়বদ্ধ থাকবে। যেমন ম্যানেজিং ডিরেক্টর দায়বদ্ধ থাকবে চেয়ারম্যানের কাছে, আবার পরিচালক যারা আছে তারা দায়বদ্ধ থাকবে পরিচালনা পরিষদের কাছে, এরপরে উপপরিচালকরা দায়বদ্ধ থাকবে পরিচালকের কাছে, সহকারী পরিচালকরা দায়বদ্ধ থাকবে উপপরিচালকের কাছে, অফিসাররা দায়বদ্ধ থাকবে সহকারী পরিচালকের কাছে। এরকম ভাবে প্রত্যেকটি স্তরে পারস্পরিক সম্পর্ক স্থাপন করতে হবে একটা প্রতিষ্ঠানে কাজগুলোকে সঠিকভাবে সম্পন্ন করার জন্য। তাহলে এতক্ষণ আমরা যেটা দেখলাম সেটা হচ্ছে যে কার্য বিভাজন থেকে শুরু করে পারস্পরিক সম্পর্ক স্থাপন পর্যন্ত যে ধাপগুলো আছে, এই ধাপগুলোর সমষ্টিগত রূপই হচ্ছে সংগঠন। তাহলে আমরা সংগঠন প্রক্রিয়ার যে পদক্ষেপ, সেই পদক্ষেপটি আমরা বিস্তারিতভাবে দেখতে পারলাম। একটা প্রতিষ্ঠানে সংগঠন বা প্রতিষ্ঠানের কর্মচারী কর্মকর্তাদেরকে যখন সংগঠিত করি, তখন সংগঠিত করার পর এই ধারাবাহিকভাবে তাদের উপর দায়িত্ব এবং কর্তব্য অর্পণ করতে হবে
এবং সেই দায়িত্ব এবং কর্তব্য অনুযায়ী তারা প্রতিষ্ঠানের কাজগুলো সম্পন্ন করবে। এখন আসো, হ্যাঁ বলো। স্যার এই যে বিভিন্ন পদক্ষেপ সংগঠন প্রক্রিয়ার, স্যার এটা কি স্যার 2 মার্কসের জন্য আসবে নাকি 3 বা 4 মার্কসের জন্য? এটা মূলত 3 নম্বরের প্রশ্ন আর কি। সংগঠন প্রক্রিয়ার যে একটা বড় প্রতিষ্ঠানে একজন ব্যবস্থাপক তার সংগঠন কার্য সম্পন্ন করতে গেলে তাকে কি কি পদক্ষেপ অনুসরণ করতে হয়, সেই বিষয়গুলো একটা বড় প্রশ্নের আকারেই এটা থাকে সাধারণত। বুঝতে পারছো? জি স্যার। আচ্ছা, তো ইতিমধ্যে তো তোমরা জেনে গেছো তোমাদের প্রি টেস্ট পরীক্ষা কিভাবে হবে, এটা জেনে গেছো নাকি? জেনে গেছো না প্রি টেস্ট পরীক্ষার ধরন? তোমাদের বোধহয় 20 নম্বরের এমসিকিউ হবে আর 30 নম্বরের বোধহয় সৃজনশীল পরীক্ষা হবে, তাই না? জি স্যার, জি স্যার, জি স্যার। হ্যাঁ, তো তোমাদের ওইভাবে প্রিপারেশন নাও। তো এখন আসো যে একটা সংগঠনের ভালো সংগঠনের বৈশিষ্ট্যগুলো কি, একটা আদর্শ সংগঠনের বৈশিষ্ট্য কি কি বৈশিষ্ট্য থাকলে আমরা একটা সংগঠনকে আদর্শ সংগঠন বলতে পারি। প্রথমত আসো যে উদ্দেশ্য কেন্দ্রিকতা। উদ্দেশ্য কেন্দ্রিকতা যে কোনো সংগঠনেরই, সংগঠন বলতে এখানে আমরা মূলত একটা প্রতিষ্ঠানকে বোঝাচ্ছি, এবং প্রতিষ্ঠানের কাজগুলো সম্পাদনের যে ধারাবাহিক প্রক্রিয়া সেটাই হলো সংগঠন। তো যে কোনো সংগঠনেরই একটা উদ্দেশ্য থাকবে। উদ্দেশ্য ছাড়া কোনো প্রতিষ্ঠানের কার্যাবলী আমরা সম্পন্ন করতে পারি না। যদি প্রতিষ্ঠানের উদ্দেশ্য না থাকে তাহলে সেই প্রতিষ্ঠানের কাজগুলো কিন্তু সুচারুরূপে ভালোভাবে সম্পন্ন হবে না। এই জন্য প্রত্যেকটি সংগঠনেরই একটা উদ্দেশ্য থাকবে এবং সেই উদ্দেশ্যকে বাস্তবায়ন করার জন্যই আমরা বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করব এবং কার্যাবলী সম্পন্ন করব। তাহলে একটা আদর্শ সংগঠনের প্রথম যে বৈশিষ্ট্য সেটি হচ্ছে প্রতিষ্ঠানের উদ্দেশ্য থাকবে বা সংগঠনের একটা উদ্দেশ্য থাকবে। উদ্দেশ্য বিভিন্ন ধরনের হতে পারে। কোনো কোনো ব্যবসা প্রতিষ্ঠান যদি হয় তাহলে মূল উদ্দেশ্য থাকে মুনাফা অর্জন করা। যদি সামাজিক প্রতিষ্ঠান হয় তাহলে সামাজিক প্রতিষ্ঠানের মূল উদ্দেশ্য থাকবে সামাজিক কল্যাণ সাধন করা। যদি ধর্মীয় প্রতিষ্ঠান হয় তাহলে ধর্মীয় সংগঠনের মূল উদ্দেশ্য থাকবে ধর্মীয় কার্যগুলো সুচারুরূপে সম্পন্ন করা। এরকম প্রত্যেকটি প্রতিষ্ঠানেরই একটা উদ্দেশ্য থাকবে এবং সেই উদ্দেশ্যকে সামনে রেখেই প্রতিষ্ঠান তার কার্যাবলী সম্পন্ন করবে। আমরা যেহেতু ব্যবসা প্রতিষ্ঠান নিয়ে আলোচনা করছি সেহেতু এরকম ব্যবসা প্রতিষ্ঠানের মূল উদ্দেশ্য থাকবে মুনাফা অর্জন। মুনাফা অর্জনের পাশাপাশি আরো উদ্দেশ্য থাকতে পারে দেশের সামগ্রিক অর্থনৈতিক উন্নয়ন, দেশের কল্যাণ সাধন, বেকারত্ব দূরীকরণ, এগুলো উদ্দেশ্য থাকে এবং এগুলোকে মাথায় রেখেই কিন্তু একটা সংগঠন সামনের দিকে ধাবিত হয়। 2 নম্বর হলো সহজবোধ্যতা। একটা ভালো অর্গানাইজেশনের একটা অন্যতম বৈশিষ্ট্য হলো যে সহজবোধ্য হতে হবে। সংগঠনের যে স্ট্রাকচার বা কাঠামোটা এটা সহজবোধ্য হতে হবে। কে কোথায় অবস্থান করতেছে, কার কি দায়িত্ব এবং কর্তব্য, কে কার কাছে জবাবদিহি করবে, কে কার অধীনে কাজ করবে, কে কার বস হবে, এই যে বিষয়গুলো, এই বিষয়গুলো সহজবোধ্যভাবে নিরূপণ করতে হবে, নির্ধারণ করতে হবে, যাতে প্রত্যেকের দায়িত্ব এবং কর্তব্যগুলো সম্পর্কে অবগত হতে পারে এবং বুঝতে পারে যে আমার কি দায়িত্ব, আমার কি কাজ, আমার কোন কাজগুলো সম্পন্ন করতে হবে, কত সময়ের মধ্যে সম্পন্ন করতে হবে, সেই বিষয়গুলো যাতে সুস্পষ্টভাবে বুঝতে পারে তার জন্য সংগঠনের যে কাঠামোটা আছে সেটাকে সহজবোধ্যভাবে উপস্থাপন করতে হবে বা তৈরি করতে হবে, যাতে প্রত্যেকের দায়িত্ব কর্তব্য সম্পর্কে অবগত হতে পারে এবং সেই অনুযায়ী কাজগুলো ধারাবাহিকভাবে সম্পন্ন করতে পারে। তাহলে আমরা দেখলাম যে এটা সহজবোধ্য হতে হবে, বোধগম্য হতে হবে, যাতে নিচের স্তর থেকে উপরের স্তরের প্রত্যেকেই সংগঠন কাঠামো সম্পর্কে ধারণা লাভ করতে পারে। 3 নম্বর হলো বিশেষায়নের সুযোগ। একটা আদর্শ সংগঠনে কাঠামোতে একটা অন্যতম বৈশিষ্ট্য হলো যে বিশেষায়নের সুযোগ থাকবে। বিশেষায়ন শব্দটির অর্থ হলো যে বিশেষ কোনো ক্ষেত্রে পারদর্শিতা অর্জন করা, বিশেষ কোনো কাজে বা বিশেষ কোনো জবে বা বিশেষ কোনো চাকরিতে বিশেষায়নের বা দক্ষতা সম্পন্ন হওয়ার যে প্রশিক্ষণ সেটা লাভ করা, সেটাই হচ্ছে বিশেষায়নের সুযোগ। তো ভালো সংগঠন কাঠামোতে এমনভাবে কর্মী নিয়োগ করতে হবে, এমনভাবে কর্মকর্তা নিয়োগ করতে হবে যাতে
সে ওই কাজের জন্য বা ওই বিষয়ের জন্য পারদর্শিতা অর্জন করে বা দক্ষ হয়ে ওঠে। কারণ যে যে বিষয়ে পারদর্শী সে সেই বিষয়ে যদি তাকে নিয়োগ না দেওয়া হয় তাহলে সে তার দক্ষতার বিকাশ সাধন করতে পারবে না। এই জন্য একটা আদর্শ সংগঠনে যোগ্য এবং দক্ষ কর্মী নিয়োগ করা হয় তার পদের জন্য, অর্থাৎ যে যে পদের জন্য উপযুক্ত এবং পারদর্শী তাকে ওই পদে নিয়োগ দেওয়া হয় যাতে দক্ষতা এবং অভিজ্ঞতার সঙ্গে কাজটি সুচারুরূপে সম্পন্ন হয়। তাহলে ভালো সংগঠনে বিশেষায়নের সুযোগ রয়েছে। এখানে আমরা উদাহরণস্বরূপ বলতে পারি, যেমন একজন মেশিন অপারেটর, কারখানায় মেশিন অপারেটর হিসাবে আমরা নিয়োগ দিচ্ছি। এখন মেশিন চালানোর মতো দক্ষতা অভিজ্ঞতা তার থাকতে হবে। এখন সাধারণ একজন কর্মীকে যদি ওই মেশিন অপারেট করতে দেওয়া হয় তাহলে সে এটা অপারেট করতে পারবে না। আরো বলতে পারি যে একজন ড্রাইভারকে বিশেষ পারদর্শী হতে হয়, প্রশিক্ষণ প্রাপ্ত হতে হয়, না হলে সে গাড়ি চালাতে পারবে না। সেখানে যদি একজন সাধারণ লোককে নিয়োগ দেওয়া হয় তাহলে সে এটা চালাতে পারবে না। এই জন্য বিশেষায়নের সুযোগ এখানে থাকবে এবং সেই বিশেষায়ন এর সুযোগ অনুযায়ী প্রত্যেককে এখানে নিয়োগ দেওয়ার ব্যবস্থা করতে হবে। যে যে কাজের জন্য পারদর্শী নয় তাকে সে কাজে যদি নিয়োগ দেওয়া হয় তাহলে সেই কাজটি সে করতে পারবে না এবং সেই কাজে বিভিন্ন জটিলতার সৃষ্টি হবে এবং দুর্ঘটনারও সম্মুখীন হতে পারে। এই কারণে বিশেষায়নের সুযোগ সৃষ্টির লক্ষ্যে সংগঠন কাঠামো তৈরি করতে হবে এবং সেই অনুযায়ী দক্ষ এবং পারদর্শী লোককে ওই পদে নিয়োগ দিয়ে ওই পদের কাজটি সুচারুরূপে সম্পন্ন করার ব্যবস্থা করতে হবে। তাহলে আমরা স্পষ্ট দেখতে পেলাম যে বিশেষায়নের একটা বড় সুযোগ রয়েছে এই আদর্শ সংগঠন কাঠামো। আরেকটি বৈশিষ্ট্য হচ্ছে যে সুসংজ্ঞায়িত দায়িত্ব এবং কর্তব্য। দায়িত্ব এবং কর্তব্য প্রত্যেকের থাকবে, তবে সেই দায়িত্ব এবং কর্তব্যটা সুস্পষ্টভাবে সংজ্ঞায়িত করতে হবে, নির্ধারণ করতে হবে। কারণ দায়িত্ব এবং কর্তব্য যদি সুস্পষ্টভাবে নির্ধারণ করা না হয় তাহলে তারা বুঝতে পারবে না যে আমার কি দায়িত্ব আমার কি কর্তব্য। এই জন্য দায়িত্ব এবং কর্তব্য নির্ধারণ করার ক্ষেত্রে সুস্পষ্টতা থাকতে হবে। প্রত্যেক লেভেলে যারা জড়িত রয়েছে তাদের কার কি দায়িত্ব সেটা সুস্পষ্টভাবে উল্লেখ করতে হবে। যেমন উদাহরণস্বরূপ আমরা বলতে পারি যে যারা একদম রুট লেভেলে কাজ করে, ফিল্ডে কাজ করে, যারা শ্রমিক, যারা লেবার, তারা কি দায়িত্ব পালন করবে, তাদের কাজ কি কি সেটা সুস্পষ্টভাবে নির্ধারণ করতে হবে। আবার তাদেরকে যারা সুপারভাইজ করবে, সুপারভাইজার যারা, তাদের কি দায়িত্ব রয়েছে সেটাও নির্ধারণ করতে হবে। অফিসারদের কি দায়িত্ব রয়েছে, তাদের কি কর্তৃত্ব রয়েছে। আবার সহকারী পরিচালক, উপপরিচালক, পরিচালক, ম্যানেজিং ডিরেক্টর, প্রত্যেকটি স্তরেরই আলাদা আলাদাভাবে দায়িত্ব এবং কর্তব্যগুলো সুস্পষ্টভাবে নির্ধারণ করতে হবে। তাহলে প্রত্যেকে তাদের কাজ সম্পর্কে অবগত হতে পারবে, দায়িত্ব সম্পর্কে অবগত হতে পারবে এবং ওই দায়িত্ব এবং কাজগুলো সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সক্ষম হবে। কিন্তু দায়িত্ব এবং কর্তব্য যদি সুস্পষ্টভাবে নির্ধারণ করা না থাকে তাহলে কেউ তার দায়িত্ব এবং কর্তব্য কতটুকু বা কি করতে হবে সেটা বুঝতে পারবে না এবং কাজগুলো সঠিকভাবে সম্পন্ন করতে পারবে না। এটা হলো দায়িত্ব এবং কর্তব্য। আবার এটার পাশাপাশি আরেকটা জিনিস লক্ষ্য রাখতে হবে, সেটা হলো কর্তৃত্ব। কার কি কর্তৃত্ব, পাওয়ার কতটুকু থাকবে সেটাও সুস্পষ্টভাবে নির্ধারণ করতে হবে। কারণ পাওয়ার এমন একটা জিনিস যে এটার যাতে অপব্যবহার না হয় সেদিকেও লক্ষ্য রাখতে হবে। প্রয়োজনের অতিরিক্ত কর্তৃত্ব যদি কাউকে দেওয়া হয় তাহলে সেই কর্তৃত্বের বা ক্ষমতার অপব্যবহার করবে। যেমন একজন ম্যাজিস্ট্রেটের কথা ধরো, একজন নির্বাহী ম্যাজিস্ট্রেট, আমরা দেখি যে অনেক সময় বিভিন্ন প্রতিষ্ঠানে অভিযান চালানো হয়। নির্বাহী ম্যাজিস্ট্রেট, র্যাবের ম্যাজিস্ট্রেট থাকে, তারা প্রতিষ্ঠানে যায়, বিভিন্ন দ্রব্য তারা যাচাই বাছাই করে, যদি কোনো ভেজাল থাকে তাহলে সেখানে তারা জরিমানা করে, পণ্যগুলো জব্দ করে। এরকম কর্তৃত্ব তাদেরকে দেওয়া হয়েছে, দায়িত্ব দেওয়া হয়েছে, পাশাপাশি কর্তৃত্ব বা ক্ষমতা দেওয়া হয়েছে। কিন্তু একজন নির্বাহী ম্যাজিস্ট্রেট বা ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিস্ট্রেট
তারা একজনকে কত সময়ের জন্য কারাদণ্ড দিতে পারে, কত টাকা ম্যাক্সিমাম জরিমানা করতে পারে, এটাও কিন্তু উল্লেখ করে দেওয়া আছে। তাহলে আমরা বলতে পারি যে তাদের কর্তৃত্ব বা ক্ষমতার সীমাটাও নির্ধারণ করে দিতে হবে, যে কে কতটুকু পর্যন্ত জরিমানা করতে পারবে এবং কারাদণ্ড দিতে পারবে। আবার একজন বিচারকের কথা ধরো, একজন বিচারক যখন মামলা মোকদ্দমা করে তখন তারও একটা গাইডলাইন দেওয়া আছে যে কোন সাজার ক্ষেত্রে কত মেয়াদে সাজা দিতে পারবে, কোন আসামিকে কত পরিমাণ কারাদণ্ড দিতে পারবে, অর্থদণ্ড দিতে পারবে, সেটারও লিমিট করে দেওয়া আছে। ডিস্ট্রিক্ট পর্যায়ের জাজ, তারপরে সুপ্রিম কোর্টের জাজ, হাইকোর্টের জাজ, এগুলোর প্রত্যেকের আলাদা আলাদা দায়িত্ব কর্তব্য আছে, আবার কর্তৃত্ব দেওয়া আছে, পাওয়ারও দিয়ে দেওয়া আছে যে কে কতটুকু কি করতে পারবে। তেমনি ভাবে একটা সংগঠনেও বিভিন্ন পর্যায়ে যারা কাজ করে তাদেরও দায়িত্ব ও কর্তব্য যেমন সুস্পষ্টভাবে নির্ধারণ করা থাকবে, পাশাপাশি তাদেরকে কর্তৃত্ব বা ক্ষমতা কতটুকু থাকবে সেটাও নির্ধারণ করা থাকবে। এরপরে আসো ভারসাম্যপূর্ণ। ওই যে বলা হচ্ছে যে দায়িত্ব এবং কর্তৃত্ব, এটার মধ্যে ভারসাম্য থাকতে হবে। দায়িত্বের অতিরিক্ত যদি কর্তৃত্ব দেওয়া হয় তাহলে অপব্যবহার করবে, আবার দায়িত্বের চেয়ে যদি কম কর্তৃত্ব দেওয়া হয় তাহলে দায়িত্ব সম্পাদন করতে পারবে না। এই জন্য দায়িত্ব এবং কর্তৃত্বের মধ্যে একটা ভারসাম্য বজায় রাখতে হবে, এবং ভারসাম্য বজায় রেখে দায়িত্ব এবং কর্তৃত্বের মধ্যে সমতা আনতে হবে। আনুগত্য ও শৃঙ্খলা। সংগঠনের আরেকটা অন্যতম বৈশিষ্ট্য হলো এই যে সংগঠনের যে সমস্ত ব্যক্তিবর্গ যারা কাজ করবে, যারা অবস্থান করবে, তাদের প্রত্যেকেরই আনুগত্য থাকতে হবে প্রতিষ্ঠানের প্রতি, তাদের বসের প্রতি আনুগত্য থাকতে হবে। ঊর্ধ্বতন বসের প্রতি তার অধস্তন যারা থাকবে তারা আনুগত্য প্রকাশ করবে, এবং বস যে সমস্ত নির্দেশনা দিবে, যে সমস্ত আদেশ নির্দেশ জারি করবে সেগুলো পালন করতে হবে। এটাকে বলা হয় আনুগত্য। এবং শৃঙ্খলার সঙ্গে কাজগুলো সম্পন্ন করতে হবে, কারণ শৃঙ্খলা অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রতিষ্ঠানে যারা অবস্থান করবে তারা যদি সুশৃঙ্খল না হয় তাহলে তারা এই কাজগুলো সুচারুরূপে বা ভালোভাবে সম্পন্ন করতে পারবে না। এই জন্য আমরা বলতে পারি যে আনুগত্য ও শৃঙ্খলা আদর্শ সংগঠনের একটা বৈশিষ্ট্য, কারণ যে সংগঠনের মধ্যে কোনো শৃঙ্খলা থাকবে না সেখানে কাজগুলো ভালোভাবে সম্পন্ন হবে না, একটা বিশৃঙ্খল অবস্থা তৈরি হবে, এবং প্রতিষ্ঠান তার কাঙ্ক্ষিত লক্ষ্য এবং উদ্দেশ্য অর্জন করতে সক্ষম হবে না। এজন্য আনুগত্যের সঙ্গে কার্যাবলী সম্পন্ন করতে হবে এবং সুশৃঙ্খল ভাবে দায়িত্ব এবং কর্তব্যগুলো পালন করতে হবে। তাহলে আমরা দেখলাম যে আদর্শ সংগঠনের আমরা দেখলাম, বৈশিষ্ট্য দেখলাম। এখন আসো সংগঠনের গুরুত্ব। সংগঠনের গুরুত্ব কি? একটা ভালো সংগঠনের গুরুত্ব বা প্রয়োজনীয়তা নিয়ে আমরা আলোচনা করব। সেই প্রয়োজনীয়তার প্রথমত হচ্ছে উদ্দেশ্য অর্জনের সহযোগিতা। একটা প্রতিষ্ঠানে যদি ভালো সংগঠন কাঠামো থাকে তাহলে প্রতিষ্ঠানের উদ্দেশ্য অর্জন করা সহজ হয়, উদ্দেশ্য অর্জনের ক্ষেত্রে কোনো ঝামেলা থাকে না, কারণ প্রত্যেকের দায়িত্ব এবং কর্তব্যগুলো সুনির্ধারিত থাকে, সুস্পষ্ট থাকে, সহজবদ্ধভাবে উপস্থাপন করা হয়। ফলে প্রত্যেকের দায়িত্ব এবং কর্তব্যগুলো সম্পর্কে অবগত হয় এবং সেই দায়িত্ব এবং কর্তব্যগুলো সম্পন্ন করে। তাহলে দেখা যাচ্ছে যে দায়িত্ব এবং কর্তব্যগুলো সঠিকভাবে সম্পন্ন করার জন্য এই সংগঠন অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাহলে প্রতিষ্ঠানের উদ্দেশ্য অর্জন করার ক্ষেত্রে, উদ্দেশ্য বাস্তবায়ন করার ক্ষেত্রে এবং প্রতিষ্ঠানের সফলতা লাভ করার ক্ষেত্রে এই সংগঠন অত্যন্ত তাৎপর্যপূর্ণ ভূমিকা পালন করে। 2 নম্বর হলো উপকরণের যথাযথ ব্যবহার। আমরা জানি যে একটা প্রতিষ্ঠানের কার্যাবলী সম্পন্ন করার জন্য উৎপাদনের বিভিন্ন ধরনের উপকরণ ব্যবহার করা হয়। এই উপকরণগুলোর মধ্যে রয়েছে কাঁচামাল, এই উপকরণগুলোর মধ্যে রয়েছে মেশিন, যন্ত্রপাতি, প্রযুক্তি, তারপরে হচ্ছে পদ্ধতি, এইগুলো হচ্ছে উৎপাদনের বিভিন্ন উপকরণ। যদি একটা প্রতিষ্ঠানে সুসংগঠিতভাবে সংগঠন কাঠামো রচনা করা হয়, সংগঠন কাঠামো তৈরি করা হয়, তাহলে উৎপাদনের যে বিভিন্ন উপকরণগুলো আছে, শ্রমিক থেকে শুরু করে, কাঁচামাল থেকে শুরু করে, প্রযুক্তি,
যন্ত্রপাতি, পদ্ধতি, এগুলোর সময়, এগুলোর প্রত্যেকটির আমরা যথাযথ ব্যবহার নিশ্চিত করতে পারি। কোনো ক্ষেত্রে অপচয় হবে না, কোনো ক্ষেত্রে সময়ের অপচয় রোধ হবে, কাঁচামালের অপচয় রোধ হবে, এবং অপব্যয়ও হ্রাস পাবে। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে সংগঠিতকরণ যদি সুস্পষ্টভাবে করা থাকে, সঠিক সংগঠন কাঠামো যদি প্রতিষ্ঠানে থাকে, তাহলে প্রতিষ্ঠানের বিভিন্ন উৎপাদনের যে উপকরণগুলো আছে সেগুলোকে আমরা সঠিকভাবে কাজে লাগাতে পারি, সেগুলোকে আমরা যথাযথভাবে ব্যবহার করতে পারি এবং প্রতিষ্ঠান তার কাঙ্ক্ষিত লক্ষ্য এবং উদ্দেশ্য অর্জন করতে সক্ষম হবে যদি সংগঠিতকরণটা সঠিকভাবে করা থাকে। 3 নম্বর হলো বিশেষীকরণের সহায়তা। যেহেতু সংগঠন কাঠামো এমনভাবে রচনা করা হয়, এমনভাবে তৈরি করা হয় যে পদগুলো বিন্যাস করা হয়, প্রত্যেকটি পদের সঙ্গে মিল রেখে সেই যোগ্যতা এবং দক্ষতা সম্পন্ন লোক সেখানে নিয়োগ করা হবে। ফলে ওই পদের জন্য তার দায়িত্ব এবং কর্তব্য সম্পাদন করা তার জন্য আর কোনো সমস্যার সৃষ্টি হবে না, যেহেতু সে ওই বিষয়ে দক্ষ এবং পারদর্শী। বিশেষভাবে দক্ষ এবং পারদর্শী হওয়ার কারণেই তাকে ওই পদে নিয়োগ দেওয়া হয় এবং সে ওই পদের কাজগুলো সুচারুরূপে সম্পন্ন করার জন্য আপ্রাণ চেষ্টা করেন এবং তার ওই কাজের জন্য তার পারদর্শিতাও থাকে, যেহেতু তাদেরকে আগের থেকে প্রশিক্ষণ দিয়ে ওই কাজের জন্য দক্ষ এবং পারদর্শী করে গড়ে তোলা হয়। সুতরাং ভালো সংগঠন কাঠামোতে অবশ্যই বিশেষীকরণের সহায়তা রয়েছে, আর বিশেষীকরণের সহায়তা থাকলে ওই প্রতিষ্ঠানের কাজগুলো অত্যন্ত সুচারুরূপে এবং দক্ষতার সঙ্গে সম্পন্ন হবে। এরপরে আসো সহজ সমন্বয় ও নিয়ন্ত্রণ। প্রতিষ্ঠানের আরেকটি সংগঠনের আরেকটি বড় গুরুত্ব হচ্ছে এই যে প্রতিষ্ঠানের বিভিন্ন কাজের মধ্যে যে সমন্বয়ের প্রয়োজন পড়ে, যে সামঞ্জস্য বিধানের প্রয়োজন পড়ে, এটাও সহজ হয় এবং নিয়ন্ত্রণ কার্যও সহজ হয়। নিয়ন্ত্রণটা কি? নিয়ন্ত্রণটা হচ্ছে এই যে পরিকল্পনা মোতাবেক কাজগুলো সম্পূর্ণ হচ্ছে কিনা তা তদারক করে দেখা, যদি না হয় তাহলে তার কারণ অনুসন্ধান করা এবং যথাযথ ব্যবস্থা গ্রহণ করা, যাতে পরবর্তীতে কোনো ধরনের বিচ্যুতি বা সমস্যার সৃষ্টি না হয়। তাহলে ভালো সংগঠন কাঠামো যদি থাকে একটা প্রতিষ্ঠানে, তাহলে সেই প্রতিষ্ঠানের কাজগুলো বিভিন্ন বিভাগের কাজের মধ্যে আমরা সহজে সমন্বয় সাধন করতে পারি এবং প্রতিষ্ঠানের কাজগুলোকে আমরা সহজেই নিয়ন্ত্রণ করতে পারি, যেহেতু প্রত্যেকটি সুস্পষ্টভাবে দায়িত্ব এবং কর্তব্য সংজ্ঞায়িত করা থাকে। এজন্য প্রতিষ্ঠানের কাজগুলোর সহজ সমন্বয় সাধনের জন্য এবং একটা পরিপূর্ণ নিয়ন্ত্রণ ব্যবস্থা আরোপ করার জন্য সংগঠন কাঠামো ভালো হওয়া উচিত এবং সুষ্ঠু সংগঠন কাঠামো বজায় থাকলে এই সমন্বয় সাধন করা সহজ হয়। সৃজনশীলতার বিকাশ, এটাও সংগঠনের একটা অন্যতম গুরুত্ব, যে সৃজনশীলতার বিকাশ ঘটে এই কারণে যে প্রতিষ্ঠানের যে বিভিন্ন স্তর আছে, বিভিন্ন পর্যায় আছে, বিভিন্ন পদ আছে, সেই এক এক পদে এক এক যোগ্যতা এবং দক্ষতা সম্পন্ন লোককে নিয়োগ করা। যারা হিসাব বিভাগে পারদর্শী তারা হিসাব বিভাগে তাদেরকে নিয়োগ দেওয়া হয়, যারা মার্কেটিং এ দক্ষ তাদেরকে বিপণন বিভাগে নিয়োগ দেওয়া হয়, যারা পূর্ণ প্রোডাকশনে দক্ষ তাদেরকে উৎপাদন বিভাগে নিয়োগ দেওয়া হয়। এরকম ভাবে প্রত্যেকে তাদের দক্ষতা এবং যোগ্যতা অনুযায়ী যেহেতু নিয়োগপ্রাপ্ত হয়, তাহলে তারা স্ব ক্ষেত্রে তাদের যে সৃজনশীল যে প্রতিভা আছে সেটার পরিপূর্ণ বিকাশ সাধন করতে সক্ষম হয়। এজন্য সৃজনশীলতার বিকাশ সাধন করা একটা সংগঠন, ভালো সংগঠনের একটা অন্যতম গুরুত্ব। কার্যকর নেতৃত্ব প্রতিষ্ঠা। কার্যকর নেতৃত্ব প্রতিষ্ঠা করা যায় যদি সংগঠন কাঠামোটা সুস্পষ্টভাবে রচনা করা হয়। ভালো সংগঠন কাঠামো যদি তৈরি করা হয় তাহলে এখানে প্রত্যেকে দায়িত্ব এবং কর্তব্য সম্পর্কে সচেতন থাকে, প্রত্যেকে দায়িত্ব এবং কর্তব্যগুলো বাস্তবায়ন করে এবং প্রত্যেকে তাদের কর্তৃত্বের সীমা রেখাটাও জানে। ফলে একটা কার্যকর যে নেতৃত্ব, সেই নেতৃত্ব প্রতিষ্ঠা করা সম্ভব হয়। নেতা যেমন তার অধীনস্থ বা ফলোয়ার যারা আছে তাদেরকে অর্ডার করে এবং ফলোয়াররাও সেই অর্ডারেরটা বাস্তবায়ন করে। আবার নেতা ফলোয়ারদেরকে কতটুকু শাস্তি দিতে পারবে বা তাদেরকে কোন কোন কাজে বাধ্য করতে পারবে বা তার নেতার ক্ষমতা কতটুকু সেটাও যেমন সংজ্ঞায়িত থাকে। একজন
ফলোয়ার বা অনুসারী যারা, তাদেরকে কতটুকু কাজ করতে হবে, এবং নেতার কোন কোন আদেশ তারা পালন করতে বাধ্য থাকবে, অযৌক্তিক কোনো আদেশ আবার ফলোয়াররা পালন করবে না, সেটাও সংগঠন কাঠামোর মধ্যে উল্লেখ করবে। এই জন্য একটা কার্যকর নেতৃত্ব প্রতিষ্ঠা করা সম্ভব হয়। শৃঙ্খলা প্রতিষ্ঠা, প্রতিষ্ঠানের শৃঙ্খলা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই শৃঙ্খলা প্রতিষ্ঠা করার জন্য সংগঠিতকরণ অত্যন্ত তাৎপর্যপূর্ণ ভূমিকা পালন করে। যদি প্রতিষ্ঠানে সঠিকভাবে সংগঠিতকরণ করা থাকে, তাহলে প্রতিষ্ঠানের সব কাজগুলো সুশৃঙ্খলভাবে সম্পাদিত হয় এবং প্রতিষ্ঠানে কোনো সমস্যা বা জটিলতার সৃষ্টি হয় না, ফলে শৃঙ্খলা প্রতিষ্ঠা করা সম্ভব হয়। তাহলে আজকের আমাদের আলোচ্য বিষয়ের মধ্যে এগুলো ছিল। তাহলে আমরা প্রথম থেকে যদি আমরা বলি, তাহলে আমরা আলোচনা করলাম সংগঠনের ধারণা বা সংগঠন কাকে বলে, সংগঠনের বিভিন্ন পদক্ষেপ, তারপরে সংগঠনের বৈশিষ্ট্য, সংগঠনের নীতিমালা এবং সংগঠনের গুরুত্ব নিয়ে আমরা আলোচনা করলাম। তো আজকের এই আলোচ্য বিষয় সম্পর্কে কারো কোনো মানে সমস্যা আছে কিনা একটু বলো। কারো কোনো সমস্যা আছে? না স্যার, প্রবলেম নেই স্যার। না স্যার। বুঝতে পেরেছো সবগুলো? জি স্যার। জি স্যার, জি স্যার, সবগুলো বুঝতে পারছি। জি স্যার। আচ্ছা, তো বুঝতে পেরে থাকলে ভালো, কারণ এখানে এই চ্যাপ্টারটা একটু তুলনামূলকভাবে কিন্তু অন্যান্য চ্যাপ্টার থেকে একটু কঠিন আছে, বুঝতে পারছো? এই জন্য এই চ্যাপ্টারটা ধরলাম, কারণ এখানে আবার ওই যে সংগঠনের যে প্রকারভেদ গুলো আছে, সরলরৈখিক সংগঠন, কার্যভিত্তিক সংগঠন, সরলরৈখিক পদস্থ কর্মী সংগঠন, এগুলো কিন্তু পরীক্ষায় আসবে। হয়তো একটা সংগঠন, একটা স্টিম দেওয়া থাকবে, সেখানে বলা হবে যে XYZ এই কোম্পানিটি কোন ধরনের সংগঠন এখানে বিদ্যমান রয়েছে, বুঝতে পারছো? তো আমি তোমাদের নেক্সট ক্লাসে হয়তো সংগঠনের যে প্রকারভেদ সেটি নিয়ে আলোচনা করব, যাতে তোমাদের এই সংগঠনের প্রকারভেদ সম্পর্কে আর কোনো সমস্যা না থাকে। সেখানে কার্যভিত্তিক সংগঠন আছে, কমিটি সংগঠন আছে, ম্যাট্রিক সংগঠন আছে, এগুলো বিভিন্ন ধরনের সংগঠন আছে, এগুলো নিয়ে আমরা নেক্সট ক্লাসে আলোচনা করব। যেহেতু তোমাদের নির্ধারিত সিলেবাস শেষ হয়েছে, এই জন্য আমরা রিভিশনের ক্লাসগুলো করাচ্ছি। আমি সংগঠন থেকে আরেকটি ক্লাস করাবো, নেক্সট যেদিন করাবো সেদিন এই সংগঠনের প্রকারভেদ নিয়ে আলোচনা করব। তো নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো। আর বিশেষ কোনো সমস্যা যদি কারো থাকে তাহলে বলতে পারো, আর না হলে আমি শেষ করে দিব আর কি। না স্যার, প্রবলেম নেই স্যার, আপনি শেষ করে দিতে পারেন। প্রবলেম নেই, তাহলে শেষ করে দেব। জি স্যার, শেষ করে দেন আজকে। হ্যাঁ, 2-1 মিনিট আছে। তো ঠিক আছে, তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, শরীরের যত্ন নিও, কেউ যাতে অসুস্থ না হয়ে পড়ো, কারণ সামনে তোমাদের প্রি-টেস্ট পরীক্ষা। তো সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আজকের ক্লাস শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তো জি স্যার, আজকের ক্লাসটা খুবই ভালো হইলো স্যার।